আমি সেনাবাহিনীতে ছিলাম, মেজর অবস্থায় অবসর গ্রহণ করেছি এবং অবসর গ্রহণ করার পরে আমি মধ্যপ্রাচ্যের ২টি দেশে চাকরি করেছি ১০ বছরের বেশি। এর আগে সেনাবাহিনীতে থাকা অবস্থায় ৯০-৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় আমি সৌদি আরব এবং কুয়েতে চাকরি করেছি। এর বাইরেও আফ্রিকার একটি দেশে আমি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছি। আমি যেহেতু একটু আ উপরের স্তরে কাজ করার সুযোগ পেয়েছিলাম, সেজন্য আমার স্ট্যাটাসটা বা আমি হোয়াইট কালার জব করতাম। সেজন্য হয়তো অনেকে ভাববেন যে আমি হয়তো প্রবাসীদের সমস্যাগুলো ওইভাবে অবহিত নই। কিন্তু আমি মধ্যপ্রাচ্যে থাকা অবস্থায় ১০ বছর থাকাকালে আমি একটা গবেষণা করেছি পিএইচডি ডিগ্রির জন্য। সেটা ছিল প্রবাসীদের নিয়ে। এক কথায় বলতে গেলে বড় একটা টপিক। সিম্পল কথায় যদি বাংলায় বলি, প্রবাসীদের বোবা কান্না। এটা ছিল আমার গবেষণার বিষয়। তারা কান্না করে কিন্তু কেউ সেটা দেখে না, কেউ বুঝে না এবং সেটার উপরে আসলে কোনো কিছু করার আছে বলে কেউ মনে করে না। এটা নিয়েই আমি মোটামুটি চেষ্টা করেছি একটা কিছু দাঁড় করানোর। তো আমার সৌভাগ্য যে এরকম একটা সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে আমার এবং আমি একজন উপদেষ্টা হিসেবে এটাকে সংযুক্ত হয়েছি স্বেচ্ছায় প্রস্তাব পাওয়ার সাথে, সাথে। কারণ হচ্ছে যে আমি মনে করি যে এটা আমার নৈতিক দায়িত্ব, যা আমি জেনেছি, যা আমি বুঝেছি, যা স্বচক্ষে দেখেছি সেটা কিছুটা হলেও যদি আমি তুলে ধরতে পারি, অন্তত কিছু মানুষের হয়তো উপকার হবে। আমরা কি করব না করব সেটা অনেক লম্বা ইতিহাস বা লম্বা একটা আলোচনা হবে। আমি সেদিকে যাব না। একদম সিম্পল কথায় বলবো, বৃক্ষ তুমি কি ফলে পরিচয়। আমাদের বহু সংগঠন আছে, বহু বড় বড় কমিটমেন্ট আছে, বহু নীতি নির্ধারণী ফোরাম আছে, বহু ধরনের আমাদের সভা সেমিনার হয়। এন্ড অফ দ্য ডে প্রবাসীরা কতটুকু উপকৃত হচ্ছে সেটা একটা বিরাট প্রশ্নের বিষয়। আমরা একটু আগে একজন লাকির কথা শুনলাম, তানিয়ার কথা শুনলাম, বাট আমি বলবো যে তারা আসলেই লাকি যে তারা দেশ পর্যন্ত আসতে পেরেছেন বাংলাদেশে। অনেক লাকি আনলাকি অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন শেল্টার হোম বলে, দূতাবাসগুলো নির্যাতিত মহিলা শ্রমিকদের জন্য একটা করে শেল্টার হোম করেছে। সে শেল্টার হোমে আছে। তাদের কাহিনীগুলা বলতে গেলে আসলে এটা অনেক সময় লেগে যাবে। তো এই ধরনের এমন কোনো মন্ত্রণালয় নাই যারা প্রবাসীদের জন্য কিছু করতে পারে না। আপনি যে কোনো একটা মন্ত্রণালয়ের নাম বলেন, তাদের কিছু না কিছু করার সুযোগ আছে প্রবাসীদের জন্য। দুঃখের বিষয় সেটা করা হয় না। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাকে সবচেয়ে মনে হয় যে দুর্বল একজন মন্ত্রী দেওয়া হয়েছে অতীতে বারবারই। যে অঞ্চলের থেকে মন্ত্রী না দিলেই নয়, সেখান থেকে একজন মন্ত্রী নিয়ে আসা হয় এবং তাকে দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনি বরাদ্দ দেখেন, আমার গবেষণা আমি দেখিয়েছি প্রত্যেক বছর বরাদ্দের নিচের তালিকায় থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার পরে অবশিষ্ট যা কিছু থাকে সেখান থেকে হয়তো কিছু একটা দিয়ে প্রবাসী মন্ত্রণালয়কে একটা সান্ত্বনা দেওয়া হয়। তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, আপনি সেটা ওয়েবসাইটে যান, আমার মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। যেটা মন্ত্রণালয়কে বরাদ্দ করা হয় তারা বছর শেষে সেটা ফেরত দেয়। কারণ হচ্ছে এই টাকা খরচ করার মতো কোনো স্কোপ তারা পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। অথচ আমরা যারা এটার সাথে ন্যূনতম জানার চেষ্টা করেছি, আমরা এটা খুব ভালোভাবে জানি যে কত কিছু করার মতো আছে। একটা মানুষকে এখান থেকে যাওয়ার, আমরা সেটাকে বলতে চাই যে নিরাপদ অভিবাসন। অভিবাসন বিভিন্নভাবে করা যায়। আপনি দেখেন রোহিঙ্গারাও যাচ্ছে, ইটালি হয়ে যাচ্ছে, তারপরে আপনার লিবিয়া হয়ে যাচ্ছে। বাট এটাকে আমরা অভিবাসনের সংজ্ঞায়িত করতে চাই না। আমরা চাই অভিবাসনের একটা সঠিক সংজ্ঞার মাধ্যমে নির্ধারিত হোক। এর বাইরে যারা যাবে তাদের মাধ্যমে কাদের মাধ্যমে যাচ্ছে সেটা প্রকাশিত হোক। আমরা ইনশাল্লাহ আশা করি এই 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস। আগামী 1 বছর পরে হয়তো আমরা একটা রিপোর্ট দিব আমরা 1 বছরে কি করতে পেরেছি এবং আগামীতে কি করতে পারবো। সংক্ষেপে শুধু এতটুকু বলে আমরা শেষ করব যে আমরা একটু সজাগ করতে চাই সংশ্লিষ্ট সকলকে। একজন প্রবাসী যদি কোথাও খুন হন, একজন প্রবাসীর স্ত্রী বা সন্তান যদি কোথাও কোনো বিপদে পড়েন, আমরা তার পাশে দাঁড়াতে চাই সেই উপজেলা প্রশাসনকে, সেই পুলিশ প্রশাসনকে, ঢাকার মন্ত্রণালয়কে অন্তত একটা চিঠি লিখে আমাদের উদ্বেগের কথা জানাতে পারি, যেটা এখন কেউ করছে না। বা কেউ করলেও সেটার কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন দেশে যতগুলো ডেড বডি পড়ে আছে তার তালিকা অনুযায়ী কেন সেটা আসছে না, কোথায় সমস্যা, বটলনেকটা কোথায়,
সেটা আমরা অনুসন্ধান করতে চাই। আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম, আমি জানি যে মধ্যপ্রাচ্যে এমন অনেক ব্যবসায়ী আছেন, বাংলাদেশি ব্যবসায়ী, তারা একাই বেশ কিছু ডেড বডি পাঠানোর দায়িত্ব নিতে পারেন এবং নেওয়ার ক্ষমতা রাখেন। দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোচ করা, তাদেরকে জানানো, যেটা ম্যাডাম একটু আগে বলেছেন যে ডিপ্লোমেসি ইজ এন আর্ট, এটা যাকে তাকে দিয়ে হবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাদের সেনাবাহিনী থেকে হঠাৎ করে একজনকে দূতাবাসের অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হলো। শ্রমিক নেতা একজন অ্যাম্বাসেডর হয়ে গেলেন রাজনৈতিক বিবেচনায়। একজন পুলিশের কর্মকর্তা, তাকে কোথাও অ্যাডজাস্ট করা যাচ্ছে না, উনি অনেক সিনিয়র, দূতাবাসে পাঠিয়ে দাও। নৌবাহিনীর কর্মকর্তা, তার জুনিয়রকে নৌপ্রধান করতে হবে, এখন একে কোথায় রাখবে, এ তো কিছু একটা চাকরি দরকার, পাঠিয়ে দাও তাকে অ্যাম্বাসেডর করে। এইভাবে যদি একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট, মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে এমবেসি চালানো হয়, সে এমবেসি তো সেবা দিতে পারবে না। আরেকটা কথা আমি বলি, দেখেন বাংলাদেশের একটা ছোট্ট উপজেলা যদি ধরেন, যেখানে 6 থেকে 7 লাখ লোক বা 10-12 লক্ষ লোক আছে, সেখানে আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার, মেডিকেলের পুরো একটা হসপিটাল, তারপরে পশু সম্পদ, মৎস্য সম্পদ, শিক্ষা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, নারী শিশু কর্মকর্তার শেষ নাই। তারপরে তো আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী। যেই দেশটাতে আমার বাংলাদেশি অন্তত 30 লক্ষ ভাই বোন আছে, সেখানে আপনি এমবেসিতে কয়জন লোক দিয়েছেন? কেন দিচ্ছেন না? কারণ কি? আমরা প্রবাসীরা কথা বলতে জানি না। ওই যে ম্যাডাম যেটা বললেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো কথা বললেই তো গারদের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে কি তারা কথা বলবে না? ওই বোবা কান্না কেঁদেই যাবে? না, তারা কাঁদবে না। সেজন্যই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা কথা বলার সুযোগ পাই, আমরা তাদের কথাগুলো বলতে চাই। আমরা তাদের অভাব অভিযোগগুলো আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই। একটা সচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা সরকারকে জানাতে চাই, মন্ত্রণালয়কে জানাতে চাই যে প্রবাসীরা একা নয়, তাদের পাশে দেশ আছে, তাদের পাশে দেশের মানুষ আছে, কিছু মানুষ কথা বলার মতো আছে। আপনারা জানেন যে এই বিগত আন্দোলনের সময় প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠাবে না বলে একটা সিদ্ধান্ত নিল, সরকার কিন্তু চুপ থাকতে পারেনি। প্রবাসীদের একটা পাওয়ার আছে, তারা দিয়েই যাবে, কিছু পাবে না। ম্যাডাম যেটা বলেছেন এবং শুরুতে আপনারা শুনেছেন যে 1.5 লক্ষ প্রবাসী, তারা বাংলাদেশের ভিজিএফ কার্ড কেউ কোনোদিন চেয়েছে? বাংলাদেশে কোনো সরকারি হাসপাতালে যে লাইন ধরেছে ওষুধের জন্য? কখনো যায়নি। এবং তারা যদি 4 জন প্রবাসীর দায়িত্ব নেয়, তো 1.5 লক্ষ লোক, 6.5 কোটি মানুষ প্রবাসী, 6 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে। এই 6 কোটি মানুষকে খাদ্যের জন্য রিলিফের লাইন ধরতে হয় না। দুর্ভাগ্য হলো লাকি আপাদের মতো কিছু মানুষের, যারা প্রবাসে যে তারা নির্যাতিত হয়েছেন। কিন্তু এর বাইরে যারা প্রবাসী মোটামুটি বেতন নিয়ে বেঁচে আছেন, তারা কিন্তু সরকারের এই সমস্ত চাপগুলোকে কমিয়ে দিয়েছেন। সামাজিক একটা আবহ তৈরি করেছেন। তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছেন। নিজের ছোট ভাই বোনদেরকে ভালো লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু সে ভাইটা যখন প্রবাসের পাঠানো তার বড় ভাইয়ের টাকার জমি কিনছে নিজের নামে, সে প্রবাসী এসে বাংলাদেশে কোথাও কিছু বলতে পারে না। তো ছোট ভাই তো নিয়েছে, আপনারই তো ভাই, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে। এই হলো একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য। তারপরে পেশাজীবীরা যে যেখানে আছেন, প্রবাসী শুনলেই তার প্রতি মনে হয় যে সে একটা টাকার যন্ত্র, চাপ দিলেই বোধহয় টাকা বের হবে। সব জায়গাতে তার কাছ থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করে। এই দুঃখ, কষ্ট, দুর্ভাগ্যের কথাগুলো আমরা সমাধান দিতে পারবো না। উই আর নট স্ট্রাইকিং ফোর্স। আমরা যেটা ম্যাডাম ভালো করে বলেছেন যে আমরা যোগান দিতে পারবো, আমরা সচেতন করতে পারবো। তথ্য অধিকার আইনে আমরা জানতে চাইতে পারবো যে আপনি কেন এই গত 6 মাসে একটা ডেড বডি আনতে পারলেন না। আমি তথ্য অধিকার আইনের অধীনে সেটা জানতে চাই। এই এতটুকু চাপও যদি আমরা দেওয়ার ক্ষমতা রাখি, তাহলে প্রবাসীদের অনেক বড় কল্যাণ হবে, যেটা আপনারা এই মুহূর্তে যারা প্রবাসে সম্পর্কে ধারণা নাই। একটা হলো প্রবাসে বেড়াতে যাওয়া, আমেরিকা কানাডাতে যে একটু সেটেল হওয়া, নেশায় যাওয়া বা একটা নিউজ কভারেজের জন্য যাওয়া। আরেকটা হলো সেই ক্যাম্পের মধ্যে থাকা, যেখানে 50 ডিগ্রি, 51 ডিগ্রি, 54 ডিগ্রি যখন তাপমাত্রা উঠে তখনও কাজ করতে হয়। গোসল করার জন্য যে পানিটা, সেটা গায়ে পড়লে মনে হয় যে চামড়া পুড়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সুতরাং এগুলো বড় বড় বক্তৃতা, সভা, সেমিনার বা
অন্যান্য সংবাদ সম্মেলন করে বলা যত কঠিন, বাস্তবে সেটা সমাধান বের করা অত্যন্ত আহ, অত্যন্ত কঠিন। বলা সহজ কিন্তু করা কঠিন। আমরা সেই কঠিন কাজটুকু করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে, যেটা সরকারের কাছে, বিভিন্ন সংস্থার কাছে, দূতাবাসের কাছে জানতে চাবে এবং প্রবাসীদের অভাব অভিযোগের কথাগুলো তুলে ধরবে এবং তার সমাধান না হলে পরে আমরা তথ্য অধিকার আইনে কেন সমাধান হলো না সেটা জানতে যাব। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করি। শুধুমাত্র প্রবাসীদের নাম ভাঙিয়ে প্রবাসীদের কল্যাণের কথা বলে বাংলাদেশে 3টি ব্যাংক হয়েছে। 3টি ব্যাংক হয়েছে, কিন্তু কোনো ব্যাংক আজ পর্যন্ত কোনো রিপোর্ট দিয়ে বলে নাই যে প্রবাসীদের জন্য তারা কি করেছে। কাগজে কলমে তাদের অনেক স্কিম, কিন্তু আপনি একটু লোন নিতে যান প্রবাস ফেরত একজন কেউ অন্য একটা বাণিজ্যিক ব্যাংকে, যে ফর্মালিটিস তার চেয়ে কোনো অংশ ফর্মালিটিস কম নয়। আপনি যেই ইন্টারেস্ট রেট বা যে সুদের হার যেটা অন্য বাণিজ্যিক ব্যাংকে, প্রবাসী কল্যাণ ব্যাংকে যে প্রবাস ফেরত হিসাবে আপনি সেই সুদ সেই লোনটা পাবেন না। আর সেই লোন যদি পেতে হয় আপনার পায়ের নিচে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু সেই লোনের স্যাংশন হবে না। কাগজে কলমে সবই আছে। আমরা যেটা করতে চাই, সে ব্যাংককে ইনভাইট করে আগামীতে আনতে চাই যে ভাই আপনার ব্যাংকের পক্ষ থেকে আপনি বলেন প্রবাসীদের জন্য আপনি গত 1 বছর বিগত দিনে কি করেছেন, কি কল্যাণটা করেছেন এক্সট্রা, যেটা অন্য ব্যাংক করেনি আপনি করেছেন। নাম তো নিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি ব্যাংক, বাংলাদেশি এনআরবি, অনেক কিছু করেছেন। লাইসেন্সটা নেওয়ার সময় প্রবাসীদের কথা খুব মনে ছিল, কিন্তু বাস্তবে এখন আপনি কি করেছেন একটু বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতি আছে যে প্রবাসীদের সন্তানদেরকে সুযোগ সুবিধা দেওয়ার, স্ট্যাটিস্টিক্স নাই, বলতে পারবে না যে এটা কি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রবাসীদের দেওয়ার সুযোগ সুবিধা আছে। আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করেছেন। অন্তত বিমানবন্দরের যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল সেখান থেকে নিষ্কৃতি দেওয়ার একটা উদ্যোগ এই সরকার গ্রহণ করেছেন। মূলত এই উদ্যোগটুকুই আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম, হাসান ভাইও ছিলেন আমার সাথে ওই সময়, আমরা তখন আলোচনা করেছি কিন্তু কিছু করতে পারি, কারণ আমরা ভয় পেতাম যে আসলে কথা বলে কিছু করতে পারবো না। রেড টেপিজম বা যে লাল ফিতার দৌরাত্ম, এটা আমাদেরকে কখনো কিছু করতে দিবে না, বরঞ্চ আমাদেরকে নিয়ে টানাটানি উল্টা করে দিবে যে এর স্বার্থ কি, এর ফান্ডিং কোথা থেকে হয়, এটা কি এনজিও নাকি, বিদেশ থেকে টাকা এনে খাবে কিনা। আমরা সেই কথাটুকু উত্তর আগেই দিয়ে দিচ্ছি। ম্যাডাম অলরেডি বলেছেন আমরা নেতা হতে আসিনি, ফান্ডের জন্য আসিনি। তাহলে ফান্ডটা কোথা থেকে আসবে? আমরা নিজেরা ভলান্টিয়ার হয়ে যতটুকু দিতে পারছি সেটা দিয়েই আমরা চলবো, ওটা দিয়ে যতটুকু করা যায় করবো। একটা প্রতিবাদ জানানোর জন্য, একটা চিঠি পাঠানোর জন্য খুব বেশি ফান্ডের দরকার হয় না। একটা তথ্য অধিকার আইনে একটা চিঠি কোনো মন্ত্রণালয়ে পাঠানোর জন্য ফান্ডের দরকার হয় না, সদিচ্ছার দরকার হয়। আমাদের সদিচ্ছা আছে, আমরা সে সদিচ্ছা নিয়ে করতে চাই। এবং আপনাদের সবার সাথে আমি একটিও কথা বলবো যে আগামী 1 বছরের মধ্যে আমরা দেখেন, আমরা একটা প্রতিবেদন আকারে বলতে চাই যে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, আমাদের সাফল্য মানে কোনো ছিটাফোটা আছে কিনা, নাকি পুরোটাও ব্যর্থতা। এরকম খালি খালি বড় বড় বক্তৃতা দেওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়ে বক্তৃতা দিয়েছি, না কিছু করতে পেরেছি, সেটা আমরা যাতে প্রমাণ করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আমাদের কথাগুলো তুলে ধরেন যাতে ভবিষ্যতে আমরা কোথাও চিঠি দিলে আমাদের একটু মূল্যায়ন করে যে না, তারা কাজ করার জন্যই মাঠে নেমেছে এবং তাদের কাজ করার সুযোগ দিতে হবে।